আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। বিচারের শুদ্ধতার জন্য কোনো দল নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশে রাখা হয়নি, আদালত পরিদর্শন শেষে বললেন আইন উপদেষ্টা। সুযোগ পেলে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে নামতে চান সিনিয়র আইনজীবী ZI খান পান্না। গণহারে মামলার সমালোচনা। এবং কিশোরগঞ্জের হাওরে 5,500 কোটি টাকার উড়াল সড়ক প্রকল্প বন্ধের দাবি বিশেষজ্ঞদের। জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ TIB। আজ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ হয়েছে তা কাজে লাগাতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সাথে একীভূত করার উদ্দেশ্যে ২১ নভেম্বরের এই দিনে উদযাপিত হয়ে আসছে সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মত্যাগের স্মরণে এই দিন সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করেন শিখা অনির্বাণের বেদিতে। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর সই করেন সেখানে থাকা দর্শনার্থী বয়ে। এরপর তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা এবং পরিচিতি লাভ করেছে। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশকে একটি পরিবারের অন্তর্ভুক্ত করেছে ছাত্র জনতা, যেখানে মতভেদ বা বাকবিতণ্ডা থাকলেও কেউ কারো শত্রু হবে না। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন আমন্ত্রিত অতিথিরা। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। বিচারের শুদ্ধতার জন্য কোন রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে, তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতা রক্ষায় রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত নয়। এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। বিতর্কিত নির্বাচন পরিচালনার দায়ে আগের কমিশনগুলোকে নির্বাচনী অপরাধে শাস্তির আওতায় আনার সুপারিশ করেছে সংবাদপত্রের সম্পাদকরা। নির্বাচন কমিশন সংস্কারে কমিশনের সাথে মতবিনিময়ে তারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন
আয়োজনেরও পরামর্শ দেন তারা। বিকেলে নির্বাচন পর্যবেক্ষকদের সাথে মতবিনিময় করবে সংস্কার কমিশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসেল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, ভুটান থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আমদানি ও দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, সার্ককে কার্যকরভাবে এগিয়ে নিতে দুদেশ সমন্বিতভাবে কাজ করবে। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশের রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো। ভুটানের সাথে আমাদের সার্কের যে বিষয়টা সেটা গুরুত্ব পেয়েছে এবং এটাকে আরো কার্যকরভাবে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম, মীর বহর, শাহজাহান ওমর ও সহ 9 জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। শাহজাহান ওমরের রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। এ নিয়ে রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক আফরোজা বিনতে শহীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সুযোগ পেলে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে নামতে চান আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সিনিয়র আইনজীবী ZI খান পান্না। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি একথা জানান। সিনিয়র এই আইনজীবী বলেন, তিনি সবসময় নিপীড়িতদের পক্ষে, নিজেও বিগত সরকারের রাজনৈতিক নিপীড়নের শিকার বলে জানান পান্না। গণহারে মামলার কড়া সমালোচনা করেন তিনি। আবেদনকারী যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব, একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে নিলে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে দাম বেড়ে সাধারণ মানুষের উপর চাপ বেড়ে যাওয়া। অথচ এর মধ্যে বিপিসি সহ এ খাতের কোম্পানিগুলো যে মুনাফা করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সিপিডি আয়োজিত বাজার ভিত্তিক জ্বালানি দাম নির্ধারণের সম্ভাবনা ও সংস্কার নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। এ সময় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম কেন কমছে না সেই প্রশ্ন তোলে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিগত সরকারের আমলে একের পর এক আইনের মাধ্যমে ব্যবসায়ী গোষ্ঠীকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা এ খাতের বড় ক্ষতি করেছে বলে জানান বিশেষজ্ঞরা। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 সিটি প্লাজায় দোকান তৈরি করতে পারছেন না ক্ষতিগ্রস্ত 5 শতাধিক দোকান মালিক। সর্বস্ব বিনিয়োগ করে দীর্ঘদিনেও সিটি প্লাজায় দোকান বুঝে না পাওয়ায় পথে বসেছেন কয়েকশো ব্যবসায়ী। তাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি অসাধু চক্র সর্বোচ্চ আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। এসএম আশরাফের রিপোর্ট। 20 সালের 8 তারিখে দোকানগুলো আমাদের বিনা নোটিশে ভেঙে দেয় আমরা সবাই পথে বসে যাই এবং ওই মুহূর্তেই তাৎক্ষণিকভাবে আমাদের 2-1 ভাই দোকানদার ভাইরা মারা গেছে হার্ট স্ট্রোক করে। ষাটোর্ধ্ব আমির হোসেন আজ নিঃস্ব প্রায়, তার ভাইও একমাত্র সম্বল দোকান হারানোর শোক সামলাতে পারেননি। এরকম কয়েকশো ব্যবসায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বারে ঘুরছেন সিটি প্লাজায় নিজ খরচে দোকান তৈরির অনুমতি পেতে। 1997 সাল থেকে এই মার্কেটে অস্থায়ী বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছিলেন তারা, কিন্তু ফজলি নূর তাপস মেয়র হওয়ার 3 মাসের মাথায় সব দোকান অবৈধ ঘোষণা দিয়ে ভেঙে ফেলেন সেসব। যদিও অভিযোগ আছে এ সব কিছুই তিনি করেছেন দখলদারিত্ব কায়েম করতে। অনলাইনে ডিক্লেয়ার দেয় যে আমরা 930টা বা 950টা দোকান আমরা ভাঙবো যেগুলি অবৈধ। ওখানে উনি আমাদের অবৈধ দোকানগুলি ভাঙতে এসে আমাদের বৈধ দোকান 531টার সাথে ভেঙে ফেলে। তারপর সব জাতির সামনে বিবৃতি দিছে যে আমরা ব্যবসায়ীদের সাথে মাত্র মিটিং করলাম, ওনারা ভুল বুঝতে পারছে, আসলে আমরা কেউই জানি না
উনি নিজে নিজে এটা প্রচার করছে, আমাদের সাথে কথা বলার জন্য 2 মিনিট সময় দেয়নি। হাইকোর্ট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে দোকান তৈরির অনুমতি দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আদেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ওনারা সেই রায়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, রায়ের পরে ওনাদের ক্ষমতার বলে আবার গাড়ি পার্কিংটা ডিক্লারেশন দেয়। এটা বন্ধ করার জন্য আমরা পুনরায় হাইকোর্টের শরণাপন্ন হই। ওখান থেকে আমরা গাড়ি পার্কিংটাকে অফ করার জন্য স্টে করি। স্টের মধ্যে আমাদের পক্ষে আল্লাহর রহমতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে রায় আসে। ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স সবকিছু থাকার পরও দোকান বুঝে না পাওয়ায় উপার্জনের পথ হারিয়ে পরিবার পরিজন নিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। আমাদের 2-1 ব্যবসায়ী আছে যারা এটা শোক সহ্য করতে পারে নাই, জীবন মৃত্যুর সন্ধিক্ষণও আছে। সিটি কর্পোরেশন যাতে আমাদেরকে খুব দ্রুত সহযোগিতা করে এবং আমাদেরকে অনুমোদন দেয় আমাদের দোকানগুলি নিজ খরচে বানায় নেওয়ার জন্য। এসব নিয়ে কথা বলতে একাধিকবার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, প্রধান সম্পত্তি কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের হাওরে প্রায় 5,500 কোটি টাকার উড়াল সড়ক প্রকল্প বন্ধের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় এবং অলাভজনক এসব প্রকল্প শুধু অর্থের অপচয় নয়, প্রকৃতির জন্য বড় ধরনের হুমকির কারণ। অত্যাধিক ব্যয় ও রাজনৈতিক বিবেচনায় নিয়ে এসব প্রকল্পে জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ টিআইবির। তরিক ইসলামের রিপোর্ট। প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জের মিঠামইন থেকে করিমগঞ্জের মরিচাখালী পর্যন্ত 15.31 কিলোমিটার উড়াল সড়ক প্রকল্প হাতে নেয় পতিত শেখ হাসিনা সরকার। সেতু বিভাগ থেকে বলা হয়, ইটনা মিঠামইন অষ্টগ্রামের মধ্যে 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত অল ওয়েদার সড়কের পূর্ণ ব্যবহার নিশ্চিতে নেওয়া হয় উড়াল সড়ক প্রকল্প। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় বলা হয়, উড়াল সড়ক দিয়ে 2030 সালে প্রতিদিন যানবাহন চলাচল করবে প্রায় 26,000, যা 2045 সালে দাঁড়াবে প্রায় 45,000-এ। একে অবাস্তব বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। শুধু অর্থের অপচয় নয়, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় দ্রুত এ প্রকল্প বন্ধের দাবি জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। আমাদের যে ক্রান্তিকাল যাচ্ছে, অর্থনীতির উপর যে অতিরিক্ত চাপ যাচ্ছে, নতুন বাস্তবতায় যেই প্রজেক্টগুলি আরম্ভ হয় নাই সেখানে আর বিশ্লেষণে না গিয়েও কিন্তু বলা যায় যে না, আমরা এখন পাইপলাইনে যে প্রজেক্টগুলি আছে যেখানে এত ট্রাফিক থাকবে না, যেখানে খরচটা অনেক বেশি, ঠিক আছে, এই সরকার যদি বড় সিদ্ধান্ত না নিতে পারে, পেন্ডিং রাখতে পারে, পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে বিচার বিশ্লেষণের মাধ্যমে তারা হয়তো সিদ্ধান্ত নেবে। অর্থ লোপাট ও রাজনৈতিক বিবেচনায় নিয়ে এসব প্রকল্প সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি জানান টিআইবি পরিচালক। বিষয়টি এখনই স্থগিত রাখা উচিত। প্রকল্পটি আর অগ্রসর না হয়ে যে অর্থ ব্যয় হয়েছে সেটি কিভাবে উদ্ধার করা যায়, সেটা মানি ভ্যালু কিভাবে রিট্রিভ করা যায় সেটা বিবেচনা করতে হবে। যারা আমলাতন্ত্রে ছিলেন সংশ্লিষ্ট বিষয়ে, তাদের পাশাপাশি যারা প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত, তাদের কিন্তু এক ধরনের যোগসাজশ এখানে থাকার কথা। সেটা প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে এই ধরনের যোগসাজশে যারা জড়িত ছিলেন তাদেরও কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করাটা অপরিহার্য বলে আমরা মনে করি। শুধু এই প্রকল্প নয়, গুরুত্বহীন ও রাজনৈতিক বিবেচনায় নিয়ে সকল প্রকল্প পুনর্মূল্যায়ন ও বাতিলের দাবিও জানান বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 2024-1971 সালকে নবায়ন করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নবায়ন করতেই 24-এর গণ-অভ্যুত্থান হয়েছে। স্বাধীনতার আসল চেতনা এতদিন হয়নি বলেই জুলাই বিপ্লব ঘটেছে বলে জানান তিনি। সচিবালয়ে নিজ দফতরে অগ্রাধিকার 7 প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে ফারুকী এসব কথা বলেন। তিনি বলেন, দর্শনগত জায়গায় রাষ্ট্রের পরিবর্তন এসেছে। এদেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে বহুজন, বহু ভাষা। পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর বেড়িবাঁধের নির্মাণ কাজ বন্ধ থাকায় ঝুঁকির মুখে পড়েছে নদী তীরের বিভিন্ন সরকারি স্থাপনা। বিগত সরকারের সময় ক্ষমতাসীন দল প্রভাব খাটানোয় 6 মাসের কাজ শেষ হয়নি 6 বছরও। এই অবস্থায় দ্রুত নির্মাণ কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের তথ্য, ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
সন্ধ্যা নদীর ভাঙন থেকে কাউখালী উপজেলার খাদ্য গুদাম, আবহাওয়া অফিস সহ সরকারের স্থাপনা রক্ষায় ৬ বছর আগে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ৪,৫৩,০০,০০০ টাকা ব্যয়ে বাঁধের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজ অ্যান্ড ব্রাদার্স। তবে নিম্নমানের কাজের কারণে স্থানীয়দের চাপের মুখে সাময়িক কাজ বন্ধ করে দেন ঠিকাদার। এরপর ৫ বার কাজ করলেও শেষ পর্যন্ত তা অসমাপ্ত রেখেই চলে যায় তারা। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তা আর শেষ হয়নি। ফলে ভাঙন ঝুঁকিতে সরকারি এসব স্থাপনা। 2 কিলোমিটার এলাকা এখন একেবারে এই যে কচা যে নদী রয়েছে, এই নদীর একেবারে ভাঙ্গন কবলিত এলাকা। এখন পর্যন্ত কোনো হয় নাই, মানে কাজ ওই রকমের সম্পূর্ণ হয় নাই। এই সঠিক বা সুন্দর যে একটা বাদ দিলে যে ভাঙন রক্ষা পাবে সেটা আমরা দেখি না এখন পর্যন্ত, মানে এটা দৃশ্যমান নাই। বেড়িবাঁধের কাজ বন্ধ থাকায় কাউখালীর 5টি গুদাম ভাঙনের মুখে পড়ার শঙ্কায় উপজেলা খাদ্য বিভাগ। আমাদের জলবদ্ধতার সমস্যা হচ্ছে, রাস্তাঘাট পানিতে ডুবে যায় এবং বর্ষার সময় পানি নিষ্কাশন হয় না। তার ফলে গোডাউনের ড্যাম সৃষ্টি হইতে আছে এবং খাদ্যশস্য নষ্ট হওয়ার সম্ভাবনা 100%। আমার অফিসে কোনো কাগজপত্র আমি পাইনি। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আলটিমেটাম দিয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কোনো কারণে যদি কাজটি কমপ্লিট না হয় সেক্ষেত্রে দরপত্রের বিধি মোতাবেক তাকে পারফরমেন্স সিকিউরিটি তার বাজেয়াপ্ত করে তার লাইসেন্স ডেবার করার ব্যবস্থা গ্রহণ করা হয়। 128 মিটার বেড়িবাঁধটির নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল 2018 সালের ডিসেম্বরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট দূর করে চাহিদা এবং সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সাথে রমজানকে সামনে রেখে পণ্য আমদানি এবং পণ্য মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্য মূল্যের বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন তিনি। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তফা ইকবাল ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়াও বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কোনো ধরনের প্রেশার যেন না আসে সেই দায়িত্ব আমার, এটা আমি ওনাদেরকে নিশ্চিত করেছি এবং ওনারাও ওনাদের যে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভোক্তা অধিকার অনেক কার্যক্রম চালাচ্ছে এবং ওনারা আরো সংযুক্ত থেকে আমার ট্রেড আন্ডারস্ট্যান্ডিং আমি ওনাদের সাথে শেয়ার করেছি। সো ওনারা ওগুলোকে সংযুক্ত করে আশা করি যে ওনারা আরো বেশি কর্মক্ষম পদক্ষেপ নিতে সক্ষম হবে। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলার মিশন নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। আগামী 23 নভেম্বর থেকে পাকিস্তানে শুরু হবে 20 ওভারের এই ক্রিকেট। খেলোয়াড়রা বলছেন, অনুশীলনের পর্যাপ্ত সময় না পেলেও তারা ভালো খেলতে আশাবাদী। রিপোর্ট এসএম আশরাফের। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে ফাইনালে খেলে লাল সবুজ দলের প্রতিনিধিরা, যদিও ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সেবার। এবার ভালো খেলার সেই ধারাবাহিকতাটাই ধরে রাখার চ্যালেঞ্জ আরিফুল্লাহ তানজিলুরদের। আমরা সময় বেশি পাইনি, 10 দিনের আমরা প্র্যাকটিস করতে পারবো এখানে। তারপরেও আগের তুলনায় আমাদের মনে হচ্ছে এখন আমরা খুব বেটার প্রস্তুতি পেয়েছি আর কি। যদি আমাদের বিভিন্ন জাতীয় টুর্নামেন্টের আয়োজন করা হইতো আর কি, তাহলে আমাদের সর্বোচ্চ বেটার প্রস্তুতি নেওয়া হইলো আর কি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে চলছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে অনুশীলন। কোচ বলছেন, এই ছেলেদের নিয়ে তিনি আশাবাদী। They have a good confident by playing big tournaments, World Cup and bilateral series. With that they are going like forward. I can say based on experience they are playing. দলের কর্মকর্তারা জানান, সব ধরনের সহযোগিতা দেওয়ার সর্বাত্মক চেষ্টাই তারা করছেন। তবে সরকার হাত বাড়ালে কাজটা আরো সহজ হতো।
আমরা সরকার থেকে তো ওইভাবে আমাদের কোনো বাধা ধরা কোনো ফান্ড নেই বা কোনো অনুদান সেভাবে নেই। আমরা বিভিন্ন সময় যেহেতু 2008 সালের 17 মে আমরা শুরু করি এবং পর্যায়ক্রমে আমরা বিভিন্ন দেশে ট্যুর করে এসেছি, কিন্তু আমরা একটা ব্যক্তিগত স্পন্সরের মাধ্যমে আমরা এটা পরিচালনা করে থাকি এবং যখন খেলাটা হয় দেশের বাইরে আমরা যাই তখন আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা তাদেরকে একটা অনারিয়াম দিয়ে থাকি। বাংলাদেশ সরকার যদি এই ব্যাপারটা একটু সহানুভূতির সহিত দেখেন কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যদি আমাদেরকে একটা অ্যাফিলিয়েটেড করে নেয় তাহলে আমরাও সরকার থেকে একটা সাপোর্ট পাবো। আসলে মেন স্ট্রিমের ক্রিকেটে যে পরিমাণ সাপোর্ট কর্পোরেট সেক্টরগুলো দিয়ে থাকে এটা আমরা পাচ্ছি না, একটা মাত্র কারণ সেটা হচ্ছে প্রচার। শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নেয়। এবার 6 দল নিয়ে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের চতুর্থ আসর। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসের শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। বিচারের শুদ্ধতার জন্য কোনো দল নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশে রাখা হয়নি, আদালত পরিদর্শন শেষে বললেন আইন উপদেষ্টা। সুযোগ পেলে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে নামতে চান সিনিয়র আইনজীবী ZI খান পান্না। গণহারে মামলার সমালোচনা। এবং কিশোরগঞ্জের হাওড়ে 5,500 কোটি টাকার উড়াল সড়ক প্রকল্প বন্ধের দাবি বিশেষজ্ঞদের। জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ TIB। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।